হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আপনারা যখন গণবিজ্ঞপ্তি পাবলিশ হবে, তখন আপনাদের কিন্তু প্রতিষ্ঠান চয়েস দিতে হবে এবং প্রতিষ্ঠান চয়েস দেওয়ার পূর্বে আপনাদের কিছু করণীয় রয়েছে, যেগুলো আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। অনেকে জানতে চেয়েছেন যে আমরা কোন ধরনের প্রতিষ্ঠান চয়েস দেব এবং আমরা কি, কি তথ্য কালেক্ট করব। তথ্যগুলো আমরা কোথা থেকে পেতে পারি। চলুন আমরা আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। মূল কথা হলো আপনারা যখন ভাইভাতে উত্তীর্ণ হবেন, এরপরে মেরিট লিস্ট প্রকাশ হবে, তারপরে কিন্তু গণবিজ্ঞপ্তির কার্যক্রম শুরু হবে। তবে আশা করা হচ্ছে এবার খুব তাড়াতাড়ি গণবিজ্ঞপ্তি প্রকাশ হবে, যেহেতু আপনাদের ভাইভাতে অনেক বিলম্ব করা হয়েছে, তাই সামনে হয়তো আর বেশি দিন বিলম্ব করাবে না এবং অলরেডি গণবিজ্ঞপ্তির কার্যক্রম শুরু হয়েছে। আপনারা অলরেডি জানতে পেরেছেন কোন সাবজেক্টে কতগুলো শূন্যপদ রয়েছে। তো আজকে আমরা আলোচনা করব যে আপনারা কোন প্রতিষ্ঠানগুলো চয়েস দিবেন। প্রথমত আপনারা যে প্রতিষ্ঠানগুলো চয়েস দিবেন, সে প্রতিষ্ঠানে স্টুডেন্টস কতগুলো, সেখানকার টিচারদের আচরণ কিরকম, যিনি প্রধান তিনি কিরকম এবং আপনাদের স্কুলটি বা কলেজটি মানে কোন জায়গায় অবস্থিত, সেটা শহরের কাছাকাছি না শহরের বাইরে, এগুলো আপনাদের জানতে হবে। যদি আপনার মেরিট লিস্ট ভালো থাকে, তাহলে আপনারা ভালো কলেজগুলো চয়েস দিবেন এবং যদি আপনাদের মেরিট লিস্ট একটু দুর্বল থাকে, অর্থাৎ আপনার রিটেন রেজাল্ট খারাপ হয়, তাহলে আপনাকে কিন্তু দুর্বল প্রতিষ্ঠানগুলো চয়েস দিতে হবে। আর যাদের মেরিট লিস্ট ভালো, তারা অবশ্যই প্রথমে ভালো প্রতিষ্ঠানগুলো চয়েস দিবেন। আমি চাই অন্যান্যদের মতো ভুল না করে আপনারা যে প্রতিষ্ঠান চয়েস দিবেন, কিছু টাকা ব্যয় হলেও সেই প্রতিষ্ঠানগুলো নিজে গিয়ে সেখানে ২-৪ জন টিচারের সঙ্গে ভালোভাবে কথাবার্তা বলে জানার পরে ওই প্রতিষ্ঠান চয়েস দিবেন। কারণ আমাদের সময় আমরা লক্ষ্য করেছিলাম যে অনেকেই ভালো মার্কস পেয়েও কিন্তু ভালো প্রতিষ্ঠান পায়নি। কারণ তারা যায়নি যে প্রতিষ্ঠানটি কিরকম, তারা শুধুমাত্র দেখেছিল যে প্রতিষ্ঠানটি সদর জেলায় অবস্থিত, তাই তারা কিন্তু সেগুলো চয়েস দিয়েছিল। পরবর্তীকালে গিয়ে দেখে যে সদর থেকে ৭-৮ কিলো দূরে এবং অনেক স্টুডেন্ট কম, কলেজ থেকে সুযোগ সুবিধা কম, শিক্ষা প্রতিষ্ঠান অনেক স্কুল রয়েছে এরকম সুযোগ সুবিধা কম। যেমন আমাদের কিছু বন্ধু রয়েছে যে কলেজে ৩ দিন গেলেই হচ্ছে, আবার কাউকে কলেজে ৫ দিনে যাওয়া লাগতেছে। কারো আছে ২টি বা ১টি ক্লাস নিলেই হচ্ছে, এমনও টিচার রয়েছেন যাদের প্রতিদিন ২টি করে ক্লাস রয়েছে এবং কিছু কলেজ রয়েছে যেখানে ১০টা থেকে ১টা পর্যন্ত বাধ্যতামূলক থাকতে হয়। আবার কিছু কলেজ রয়েছে যেখানে শুধুমাত্র আপনার ক্লাস টাইমে যাবেন, ক্লাস নেবেন, চলে আসবেন। এ ধরনের সুযোগ সুবিধা থেকে যদি বঞ্চিত হতে না চান, তাহলে অবশ্যই আপনারা নিজ দায়িত্বে কিছু টাকা ব্যয় হলেও প্রতিষ্ঠানগুলো যাবেন, তথ্য কালেক্ট করবেন, তারপরে জেনে বুঝে আপনারা প্রতিষ্ঠান চয়েস দিবেন। অন্যের কথার উপর কখনো নির্ভর হওয়ার প্রয়োজন নেই। কারণ এই চাকরিতে কিন্তু জানেন যে আসলে ট্রান্সফারের পরিবর্তন, অর্থাৎ ট্রান্সফার হওয়াটা খুব টাফ ব্যাপার। প্রতি বছরে যেহেতু একজনকে ট্রান্সফারের সিস্টেম দিয়েছে, তাহলে আপনারা নতুন কেবল যোগদান করবেন। তাহলে আপনার আগে আরো ৮-৯ জন শিক্ষক থাকতে পারে। তাহলে আপনার দেখেন ট্রান্সফারটা হতে, হতে প্রায় ১০ বছরের মতো ওই প্রতিষ্ঠানেই থাকতে হচ্ছে। তাই আপনারা আমার জানা মতে এবং আমি যেটা ভালো মনে করি, তা হচ্ছে আপনারা ভালোভাবে প্রতিষ্ঠানে গিয়ে তথ্য কালেক্ট করেন, তারপরে প্রতিষ্ঠান চয়েস দিবেন। এরপরে যদি আপনাদের কোনো বিষয়ে জানার থাকে, তাহলে আমাকে বললে ইনশাল্লাহ আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে ভাইবা রেজাল্ট তেমন ফ্যাক্ট না, এখানে মূল ফ্যাক্ট হলো আপনাদের রিটেন রেজাল্ট। এর উপর ভিত্তি করে কিন্তু আপনাদের মেরিট লিস্ট তৈরি হবে। এবার মেরিট লিস্ট শুধুমাত্র মনে করবেন আপনারা ১৭, ১৮তম থাকবে। ১৭তমদের প্রায় সবাই জব হয়ে গেছে, শুধু আপনারাই মনে করেন আবেদন করতে পারবেন। তাই মেরিট লিস্ট আপনারা লক্ষ্য করবেন যে ১৮তমের মধ্যে আপনাদের মেরিট লিস্টটা কততম, সেই অনুযায়ী আপনারা প্রতিষ্ঠান চয়েস দিবেন। তো আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন। যদি আমাদের তথ্য এবং কথাগুলো ভালো লাগে, আপনাদের একটু হেল্পফুল মনে হয়, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সামনে আমরা নিবন্ধন সংক্রান্ত আরো গুরুত্বপূর্ণ তথ্য, টিপস এবং ট্রিক্স শেয়ার করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং and talk to you or see you another video. Assalamu alaikum.